নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে এখন যেটা চলতেছে জোরজার মুল্লুক তার, অর্থাৎ মবের মুল্লুক, মাইট ইজ রাইট। এখানে আইন আদালত তারই পাশে আছে যার শক্তি সামর্থ্য আছে। এই হলো শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনা। দেখুন, তিনি শুরুতেই তার নামে যেই মামলাগুলি ছিল সেগুলি কোনো রকম আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে বেসিকলি মামলাগুলি গায়েব করে দিয়েছে। মামলা জাস্ট ডিড নট হ্যাপেন, এবং এই মামলাগুলি যাতে ভবিষ্যতে আর কখনোই পুনরুজ্জীবিত করা না যায় তিনি কিন্তু সেই ব্যবস্থাটা নিয়ে নিয়েছেন। তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি যে সাঙ্গপাঙ্গ তাদের যারা আছে তারা লুটে পুটে খাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, মানুষকে তারা চাকরিচ্যুত করতেছে যেইভাবে খুশি সেইভাবে, টাকা পয়সা নিয়ে তাদের বিভিন্ন জায়গায় লোভনীয় স্থানে এবং লোভনীয় পদে তাদেরকে পদায়ন করতেছে। এইগুলি আজকের বাংলাদেশ। আবার অন্যদিকে দেখতে পাচ্ছেন যে লোকজনের উপর হামলা, নির্বিচারে হামলা, এবং সেইখানে আইন বলতে কোনো কিছু নাই। তারা কি করতেছে, তারা সেই লোকজনকে ধরে নিয়ে গিয়ে তারা পিটিয়ে যদি শেষ পর্যন্ত হত্যা করতে সক্ষম না হয় তখন সেই মানুষগুলিকে তারা পুলিশের কাছে দিয়ে আসতেছে বা সেনাবাহিনীর কাছে দিয়ে আসতেছে, এবং সেনাবাহিনী এবং পুলিশ সাদরে তাদেরকে গ্রহণ করে তাদের নামে একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে চালান দিয়ে দিচ্ছে। এগুলি কিন্তু হচ্ছে। সুতরাং তারা যেটা বলছে বৈষম্য, তথাকথিত বৈষম্য বিরোধীরা, মেধাবীরা যেটা বলছে সেইটাই আইন। পুলিশ এবং আদালত এবং সেনাবাহিনী শুধু তাদের আজ্ঞাবহ। আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা জেলে যায় আর রাজাকাররা ছাড়া পায়। এমনকি ফাঁসির আসামি 1971 সালে হাজার হাজার মানুষকে হত্যা করে, ধর্ষণ করে এবং আটক করার পরেও সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে রিভিউর নাম করে। অথচ সেই একই অ্যাপিলেট ডিভিশন মাত্র কয়েক মাস আগেও এরকমই একটি রিভিউতে সেই আসামিকেই বলেছিল যে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল। সেই একই আদালত আবার উল্টে যায়। আমরা জানতাম যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, এখন আমরা দেখছি যে হাকিম এবং হুকুম দুইটাই নড়ে যাচ্ছে। আমরা ঠিক একইভাবে দেখছি 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড মামলার সব আসামি বেকসুর খালাস হয়ে গেছে। এমন না যে সেটা আবার রিট্রায়াল করা হয়েছে, যে ওই বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি ছিল আমরা আবার বিচার কার্য পরিচালনা করব, সেটা না। জাস্ট সেই গ্রেনেড হামলা ঘটেনি। বুঝতে পারছেন? এই হলো বাংলাদেশের জবরদস্তিমূলক একটি অবস্থা এই মুহূর্তে। এবং সবচাইতে গ্লেয়ারিং যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আইন এবং বিচারকে সম্পূর্ণ এক পেশেভাবে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য এক আইন এবং সংখ্যাগুরুদের জন্য আরেক আইন, আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এই যে মাত্র কয়েকদিন আগে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাসভবনে মব হামলা করেছিল একদল এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এবং সেইখানে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল এবং বাড়ির সামনে একটা মোটর সাইকেল তারা পুড়িয়ে ফেলেছিল। তো এই নিয়ে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী সেইখানে উপস্থিত হয়ে বেধড়ক পিটানি দিয়েছিল এই দুর্বৃত্তদেরকে, হুইচ ইজ ডিজার্ভিং।
আমি বলবো যে এদেরকে পিটুনি না দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা উচিত ছিল। যাই হোক, তারা করেনি, কিন্তু তারা পিটুনি দিয়েছিল। পিটুনি দেওয়ার পরে রাত 1:30 বাজে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে এই বিএনপি এবং এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির নেতাদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়কদেরকে বলছে যে ভিডিও দিলাম, ভিডিও দেখে দেখে আপনারা আসুন, শনাক্ত করে যান আপনাদের কে কে এইখানে জড়িত ছিল। এবং বিএনপি এবং সেই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তথা এনসিপি এই নেতারা সেইখানে সদল বলে গিয়েছিল। এবং সেই সংবাদ শুনে সেই শিশু নেতা আর কি সার্জিস আলম, সেও সেইখানে দৌড়িয়ে উপস্থিত হয়েছিল। তারপরে আমরা দেখেছি ভাইরাল ভিডিও, সেনাবাহিনীর সাথে তাদের অনেক কথাবার্তা হয় এবং তারা কাচুমাচু করে সেই বলছে যে ঠিক আছে, আমরা ভিডিও দেখে কালকের মধ্যে এই যারা এইখানে ছিল তাদেরকে আমরা শনাক্ত করব। এবং সেইখানে আমরা দেখেছি সেনাবাহিনীর বক্তব্য যে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া যাবে না এবং মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না, সেটা এইখানে যেমন না, বাংলাদেশের কোথাও না। এগুলি আমরা দেখেছি। এবং পরের দিন আমরা দেখেছি যে বিএনপি এবং জাতীয় ন্যাশনাল ক্রিমিনাল পার্টির নেতা কর্মীরা আবার সদল বলে সেই আর্মিদের কাছে গিয়ে মিলিটারির কাছে গিয়ে তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে, যে এটা ভুল হয়ে গেছে, এইটা ক্ষমা চাই। তো সেই ক্ষমা চেয়ে তারা কিন্তু পার পেয়েছে। বাট আইন তাদের জন্য যেই জিএম কাদেরের বাসায় যেই হামলাটা করতে গিয়েছিল, হামলাটা কিন্তু করতে দেয়নি। আইন সেইখানে রক্ষকের ভূমিকা পালন করেছে যে জিএম কাদের যাই হোক, তুমি তার বাড়ি ঘরে আগুন দিতে পারবা না। এবং এই অভিযুক্তদেরকে কিন্তু মামলা হয়নি, হয়তো গ্রেপ্তার করেনি, কিন্তু তাদের বিরুদ্ধে একটা মেসেজ তারা দিয়েছে যে মব ভায়োলেন্স করা যাবে না। কিন্তু আমরা সেই একই মেসেজ কি হিন্দুদের বেলায় পেয়েছি মাত্র ওই ঘটনার 7 দিন আগে, মাত্র 7 দিন আগে, 1 সপ্তাহ আগে যশোরের অভয়নগর উপজেলার সেই মালোপাড়ায় মতুয়া সম্প্রদায়ের বসবাস, সেইখানে মাছের গ্যার নিয়ে বিএনপি নেতা তরিকুল ইসলাম এবং হিন্দু সম্প্রদায়ের এক জেলে পিন্টু বিশ্বাসের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত এসে গুলি করে তরিকুল ইসলামকে এবং কুপিয়ে তরিকুল ইসলামকে হত্যা করে। কেউ কিন্তু বলছে না এই হত্যাকারী কারা, কে হত্যা করেছে, কিন্তু আমরা দেখেছি যে এর জেরে ব্যাপক হামলা ভাঙচুর হয়েছে। হিন্দুদের অন্তত 20টি পরিবারের ঘর বাড়ি তারা আগুনে পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে এবং একই সাথে তারা হিন্দুদের দোকানপাটে হামলা করেছে। এবং এই হামলা 4 ঘন্টা ধরে চলেছে। সেখানে না এসেছে দমকল বাহিনীর লোকজন, দমকল বাহিনী এসেছে 4 ঘন্টা পরে, এসে দেখে সব ধ্বংস হয়ে গেছে। এবং সেখানে না এসেছে পুলিশ, সেখানে না এসেছে মিলিটারি। এবং এরপরে আরও এই এখন পর্যন্ত অনেক মানুষ গ্রাম ছাড়া, তারা গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছে। কিন্তু আমরা সেখানে কোনো মামলা গ্রহণ করা হয়নি, মামলা নেওয়া হয়নি। সেনাবাহিনীর যেই তৎপরতা দেখলাম রংপুরে জিএম কাদেরের বাড়িতে আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে, যে কোথাও কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর করা যাবে না, সেইখানে তো নয়ই, বাংলাদেশের কোথাও না, মব ভায়োলেন্স করা যাবে না। তাহলে সেই নিয়মটা কেন অভয়নগরে হিন্দুদের ওপর ব্যবহার করা হলো না? কেন পুলিশ এবং সেনাবাহিনী সেইখানে আসেনি? খুব বেশি দূরে ছিল না কিন্তু। এবং সেই
আক্রমণটা 4 ঘন্টা ধরে চলেছে। এর মধ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যায়, কিন্তু সেইখানে তারা কেউ আসেনি। তারপরে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার অফিস থেকে তারা বিবৃতি দিয়েছে যে এই হামলাটা সাম্প্রদায়িক হামলা নয়। এটাকে অনেক পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নাকি সাম্প্রদায়িক হামলা। আসলে এটা সাম্প্রদায়িক হামলা না, এটা একজন হিন্দু মানুষ, একজন বিএনপি নেতাকে মানে কিছু হিন্দু মানুষ বিএনপি নেতাকে হত্যা করার কারণে সেই নেতার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে সেই হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছে। সেইখানে এই প্রধান উপদেষ্টার অফিসের বিবৃতিতে স্পষ্টভাবে হিন্দুদের উপর দায় চাপিয়েছে তরিকুল ইসলামকে খুনের ব্যাপারে, কিন্তু একটা খুনির নামও বলেননি, বরং মানে খুনি হিন্দুদেরকে একদম ব্রড স্ট্রোকে খুনি বানিয়ে দিলেন। আর এই তরিকুলের অনুসারী যে কারা, যারা তাদেরকে আক্রমণ করেছে হিন্দুদের, সেইখানে কিন্তু বলেন না আবার তরিকুল ইসলামের মুসলমান অনুসারীরা। সেইখানে কিন্তু স্পষ্ট করে বলছে যে এই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে তাকে সেইখানে হিন্দু পাড়ায় আক্রমণ করেছে। তো এই হলো বাংলাদেশের আইন এবং বিচারের বৈষম্য। এই হয়েছে প্রশাসনের এই মানে অন্ধ এই আনুগত্য একটা পক্ষের প্রতি। যেখানে প্রশাসন সবাইকে সমানভাবে দেখা উচিত, সেখানে সেটা তারা দেখতে ব্যর্থ হয়েছে। তো দর্শক, এইবার আসি চিন্ময় প্রভুর প্রসঙ্গে। একটা সম্পূর্ণ মিথ্যা মামলায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের পতাকা অবমাননার দায়ে তথাকথিত রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ইভেন এই গ্রেপ্তারি এবং মামলাও যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি। সচরাচর যেটা হয়, মানে রাষ্ট্রদ্রোহ মামলা কোনো ব্যক্তি করতে পারে না, এবং রাষ্ট্রদ্রোহ মামলা হবার পরে সেইখানে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কোনো রকম অনুমতি ছাড়াই সেই মামলাটা গ্রহণ করা হয়েছে, এবং ব্যক্তির দ্বারা রাষ্ট্রদ্রোহ মামলা। তো ব্যক্তি এখন হিন্দুদের বেলা রাষ্ট্রের ভূমিকা পালন করতেছে, এবং সেই মামলাটা কি, যে বাংলাদেশের পতাকার উপরে তারা ইসকনের পতাকা, গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে। অথচ এই মামলাটা যে এতই ত্রুটিপূর্ণ যে ইসকনের পতাকা লাগিয়েছে, ইসকনের কোনো পতাকা নাই। সুতরাং যেই পতাকা ডাজ নট এক্সিস্ট, সেই পতাকার দোহাই দিয়ে একটি মামলা, এটা কিভাবে চলে? আচ্ছা, তো এবং সেটা করেছে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, ইসকনের একজন শিষ্য, এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। এবং সেই মামলায় দীর্ঘদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাসকে কারান্তরীণ করে রাখা হয়েছে। একের পর এক নতুন মামলা হচ্ছে, মানে জেলে থাকার পরে বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে মামলা হচ্ছে। জামিন শুনানির সেই শুনানি অবলীলায় বাতিল হয়ে যাচ্ছে। নানান খেলা করে তারা সেই জামিনের শুনানির তারিখও বাতিল করে দিচ্ছে। এইটা হচ্ছে বাংলাদেশের আইন। তারপরে আরেকটা যেই জিনিসটা ঘটতেছে, মানে বৈষম্যটা কতটুকু তীব্র আপনারা চিন্তা করে দেখেন, যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে এই যে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন, যেটাকে আমি বলি যে বাংলাদেশের জঙ্গি দখল আর কি, জঙ্গিদের দ্বারা বাংলাদেশ দখল, সেটা জঙ্গি অভ্যুত্থান একটা। তো সেই সময়ে যখন আন্দোলন চলছিল, সেই সময়ে রাস্তায় ঘাটে, আনাচে কানাচে, মাঠে হাটে, বাজারে, সব জায়গায় রাজপথে আমরা দেখেছি পতাকা বিছিয়ে সেইখানে তার ওপর দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করেছে। সেইখানে কি বাংলাদেশের পতাকার অবমাননা হয়নি? সেগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমানে
ঘোরাফেরা করছে, ঘুরেছে, এবং সেই ভিডিও দেখে দেখে কি কারো বিরুদ্ধে মামলা করা যেত না? আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপরে প্যালেস্টাইনের পতাকা, আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপরে জঙ্গি আইসিসের পতাকা, আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপরে হিজবুত তাহরিরের পতাকা। তাহলে আপনার এতগুলো, যদি আপনি পতাকাকেই ভালোবাসেন, দেশের ফ্ল্যাগের, দেশের রাষ্ট্রের বিরুদ্ধে দ্রোহ করেছে, তো সেই মানুষগুলিকে কি কাউকেই খুঁজে পাওয়া যায়নি? এতগুলি ভিডিও, এত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে যারা নাকি রাষ্ট্রকে এত ভালোবাসে, এত দেশপ্রেমিক, তারা কি সেই খুঁজে সেই মানুষগুলিকে অজ্ঞাতনামা অত মামলা দেওয়া যেতে পারতো? হিন্দুদের বিরুদ্ধে তো হাজারে হাজার অজ্ঞাতনামা মামলা হয়েছে। তাহলে আপনারা অন্তত না চিনলেও কাউকে অজ্ঞাতনামা দেখিয়ে সেই মামলাগুলি কেন করেননি? কারণ আপনারা করবেন না। আপনাদের আইন, আপনাদের বিচার বুদ্ধি এগুলি এক পেশে, আপনাদের প্রশাসন এক পেশে। আপনারা শুধু এইখানে হিন্দুদেরকে কিভাবে নিঃশেষ করে দেওয়া যায় নানান রকমের ষড়যন্ত্র বের করে, সেই ষড়যন্ত্র তত্ত্ব মোতাবেক আপনারা কাজ করতেছেন। এই যে দেখুন, রব উঠেছে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার জন্য। ইসকন কেন নিষিদ্ধ করবে? ইসকনের বিরুদ্ধে কোনো নাশকতার অভিযোগ আছে কোথাও? ইসকন তো কোনো স্লোগানও দেয় না। ইসকন হরে কৃষ্ণ হরে রাম এই মহানাম ছাড়া তারা তার কোনো কিছুই বলে না। তারা সমাবেশ হোক, যাই হোক, বা এই র্যালি, যেটাকে আমরা যাত্রা, রথযাত্রা বা যে কোনো ধরনের সমাগম হোক, সেইখানে তারা হরে কৃষ্ণ হরে রামের বাইরে আর কিছু বলে না। তাহলে যেখানে সেইটা বলে না, তারা কোনো হত্যার কথা বলে না, তারা কিছুই না। অথচ আমরা যাদের মুখে শুনি এবং টেলিভিশনে প্রচার করা হয়, একটা দুইটা ইসকন ধরো, সকাল বিকাল জবাই করো, তো এইগুলি করার পরে তাহলে যারা নাকি সেই স্লোগান দেয়, তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ না করে ইসকনের বিরুদ্ধে লাগার মানে কি? উদরপিণ্ডি বধুরগারে চাপানোর অর্থটা কি? তার মানে তারা হিন্দুদেরকে পছন্দ করে না, তারা চায় না বাংলাদেশে হিন্দু থাকুক। এবং হিন্দু যাও আছে, যদিও আমরা জানি প্রায় 10% মতো আছে, কিন্তু সেইখানে তারা বলে মানে যে বাংলাদেশে কেউ বলে 98% মুসলমানের দেশ, কেউ বলে 95%-এর মতো মুসলমানের দেশ। মানে তারা এই সত্যটাকেও এই কথা দিয়ে, মানে ভুলি আউড়িয়ে তারা হিন্দুদেরকে নাই করে দিতে চায়। যাদের মন মানসিকতাই এরকম, তারা সুযোগ পেলে, ক্ষমতা পেলে কতটুকু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই ভয়ঙ্কর সময়টা আমরা অতিক্রম করছি এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনূসের আমলে। এবং এই মিসকি লোকটা লেবাসের আড়ালে, লেবাসের আড়ালে একটা জঙ্গি, ভদ্রলোক, লেবাসে ভদ্রলোক কিন্তু আসলে আদতে একটি জঙ্গি। তিনি জনগণের, বিশেষ করে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা না দিয়ে, কোনো আক্রমণ ভাঙচুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বা নিন্দা না জানিয়ে তিনি বরং বলেন যে এই তো একটু সামান্য হচ্ছে, একটু আধটু হচ্ছে, সংখ্যালঘু হলে এরকম হবেই, এটাকে অনেক বড় করে দেখা হচ্ছে, এটা অপপ্রচার হচ্ছে, যা হয়েছে তা সংখ্যালঘু হবার কারণে হয়নি, সেটা হয়েছে আওয়ামী লীগ হওয়ার কারণে, তারা স্বৈরাচারের দোসর ছিল। মানে নানান রকমের উছিলায় তিনি সেই সন্ত্রাস, সেই হিন্দুদের ওপর আক্রমণকে তিনি জাস্টিফাই করে চলছেন। এই হলো লেবাসের আড়ালে জঙ্গির প্রকৃত চরিত্র। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।